আমরা এক ধরনের ক্রান্তিকাল পেরিয়েছি, তারপরে আমরা এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম এবং তারপরে আমরা এক বছর পরে এসে সেই সময়টার মূল্যায়ন করতে চাই আপনার লেন্স দিয়ে। কারণ বাংলাদেশে যখন কর্মসংস্থানের প্রশ্ন আসছে আপনি সেটার সাথে সরাসরি জড়িত। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে আমি যদি ভুল না করে থাকি ফ্রেশ 22 লাখ নতুন কর্মপ্রার্থী প্রত্যেক বছর অ্যাভারেজ তৈরি হয়, কিন্তু তাদের জন্য মানসম্পন্ন চাকরি থাকছে না। একটা তো হচ্ছে চাকরি আছে কিনা সেটা প্রশ্ন, সেটা জবাব আপনি দেবেন, কিন্তু মানসম্পন্ন চাকরির নিশ্চয়তা আমরা দিতে পারছি কিনা এক। যদি না হয়ে থাকে এখনকার বিনিয়োগ পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমরা কর্মসংস্থান তৈরির অ্যাকচুয়াল পথে হাঁটছি কিনা? ধন্যবাদ। আসলে আপনি যে এই ডাটাটা দিলেন, 21-22 লাখের মতো প্রতি বছর আমাদের জব মার্কেটে ঢুকছে, এটা কিন্তু একটা বড় নাম্বার। পৃথিবীতে অনেক দেশে আসলে এত পপুলেশনও নাই ছোট দেশগুলোতে। তো এই যে 20-22 লাখ লোক ঢুকছে, এর মধ্যে আমাদের আসলে ভাগ করতে হবে। এর মধ্যে একটা অংশ হচ্ছে যাদেরকে আসলে আমরা বলি মোটামুটি শিক্ষিত হয়ে বার হচ্ছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে। এই নাম্বারটা কিন্তু প্রায় 7 থেকে 8 লক্ষের মতো। তো এই 20 লাখের মধ্যে প্রায় 7 থেকে 8 লাখ শুধুমাত্র এই অংশটুকু, যারা আসলে অ্যাটলিস্ট একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ থেকে ডিগ্রি বা তার বেশি একটা কোয়ালিটি নিয়ে পার হচ্ছে। আরেকটা হচ্ছে অত অনেকেই ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলে আসলে ড্রপ আউট হয়। তো আমাদের আসলে ডেটা বলে আমাদের আসলে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যারা একটু শিক্ষিত হয়ে বার হচ্ছে। যারা হয়তো দেখা যাচ্ছে যে অত শিক্ষিত না, তারা দেখা যাচ্ছে যে আইদার তারা হয়তো মানে তার গ্রামে গঞ্জে কোনো না কোনো কিছু কাজ করছে, অথবা হয়তো সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছে, অথবা এর একটা বড় অংশ কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। প্রতি বছর আমাদের কিন্তু 10 লক্ষের মতো লোক দেশের বাইরে যাচ্ছে, এবং এর মধ্যে আসলে বেশ একটা 80-90% আসলে অত শিক্ষিত না, মেইনলি একটু অল্প শিক্ষিত। তো দ্যাট মিনস তাদের মেইন সমস্যাটা কিন্তু হচ্ছে আসলে যারা শিক্ষিত হয়ে বার হচ্ছে, এবং ডেটা বলছে যে যারা মিনিমাম গ্র্যাজুয়েশন করে বার হচ্ছে তার প্রায় 50 থেকে 60% আসলে আনএমপ্লয়েড। অ্যাটলিস্ট তার পড়াশোনার 4 থেকে 5 বছরের মধ্যেও তারা কোনো চাকরি পাচ্ছে না। তো এইটা আসলে আমাদের সোসাইটিতে একটা বড় ক্রাইসিস তৈরি করেছে, এবং এই ক্রাইসিসটা যে শুধুমাত্র একটা ইকোনমিক ক্রাইসিস বা সোশ্যাল ক্রাইসিস তা না, এটা কিন্তু দেখলাম যে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস হয়ে গেছে। এবং আপনি যেটা বলছিলেন যে জুলাই অভ্যুত্থানটা কিন্তু ট্রিগার করেছিল এই ধরনের একটা ক্রাইসিস থেকেই, যেখানে লাখ লাখ ছেলে পেলে, এবং তারা কিন্তু মেইনলি সবাই গ্র্যাজুয়েট, তারা চাচ্ছে সরকারি চাকরি। হ্যাঁ, তো সেই জায়গাটার থেকেই কারণ তারা সরকারি চাকরি এভাবে চাচ্ছে কেন, তারা এত বেশি আনএমপ্লয়েড, তারা মনে করছে যে আসলে সরকারের দায়িত্ব তাদেরকে চাকরি দেওয়া। তো এই জায়গাটা থেকেই আসলে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এবং এই ক্রাইসিসটা যে আমরা সলভ করতে পেরেছি তা কিন্তু নয়। এক বছরে যে এই সমস্যাটার ব্যাপারে আমরা খুব চিন্তা করে এর একটা লং টার্ম সলিউশন বাইর করতে পেরেছি তা কিন্তু একেবারেই না। তো যাই হোক, এখন তো অলরেডি এই সরকারের হাতে সময় নাই, সামনে যে ভবিষ্যৎ ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তাদেরকে কিন্তু এই সলিউশন বার করতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে আর কয়েক বছর পরে এই এত লাখ লাখ গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড তারা কিন্তু রাস্তায় আবার নেমে আসবে, আরেকটা বড় পলিটিক্যাল ক্রাইসিস সামনে তৈরি হবে। একটা ইনভেস্টমেন্ট যে ক্রাইসিস এই মুহূর্তে চলছে, অনেকে বলে এটার মূল কারণ হচ্ছে পলিটিক্যাল এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, সেই কারণে হয়তো অনেকে ইনভেস্টমেন্টে আসছেন না। কিন্তু আমি যদি ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফিগার আপনাকে বলি, এই মুহূর্তে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ হচ্ছে জিডিপি মাত্র 0.5%। আমাদের কম্পিটিটর ভিয়েতনাম বা কম্বোডিয়ার তুলনাতে অনেক কম। মানে এটা হচ্ছে রেগুলার ট্রেন্ড, নট ইন দিস স্পেশালাইজ সিচুয়েশন। প্রশ্নটা হচ্ছে কেন যখন বাংলাদেশের ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে, কেন আমরা সবসময় প্রেফারেন্সের তালিকায় পেছনের দিকে পড়ে যাই? অনেক ক্রাইসিসের কথা বলা হয়, ইনফ্রাস্ট্রাকচার, ট্যাক্সেশন, তারপরে ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড এভরিথিং, কিন্তু এই ক্রাইসিসগুলোকে আমরা একেবারেই সমাধান করতে পারছি না, যে কারণে আসলে ইনভেস্টমেন্ট পাওয়া যাচ্ছে না। অবশ্যই, মানে আমরা যে আসলে পার্টিকুলারলি ফরেন ইনভেস্টমেন্টে পিছিয়ে আছে এটা তো নতুন কিছু নেই, এটা আমরা অনেক দিন ধরেই জানি। আমাদের বিজনেস কমিউনিটির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে, এবং এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেন হচ্ছে না সেটাও আমরা জানি, এর প্রবলেমটা আমরা জানি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশে টু মাচ রেগুলেশন। যখনই কোনো বিদেশি ইনভেস্টার আমাদের এখানে আসে, বলে যে আমি ভিয়েতনামে যাচ্ছি, সেখানে দেখা যাবে যে মাত্র 8-10টা রেগুলেশন। আর আমাদের এখানে বাংলাদেশে কোনো একটা কেউ যদি ফ্যাক্টরি করতে চায় প্রায় 80-90, অনেক ক্ষেত্রে 100টার বেশি লাইসেন্সই তাকে নিতে হয়। তো এই যে এত অতিরিক্ত অ্যামাউন্ট অফ লাইসেন্স এবং অতিরিক্ত রেগুলেশন, সেটা কিন্তু অনেক বিদেশি ইনভেস্টারদেরকে আসলে নিরুৎসাহিত করে। তো সেই প্রবলেমটা কিন্তু আমরা জানি। তারপর আরেকটা আছে আপনার ট্যাক্সেশনের ইস্যু। হ্যাঁ, এইখানে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটা এত বেশি কমপ্লেক্স দ্যাট এটা আসলে ইভেন আমরা যারা লোকাল ব্যবসায়ী তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের পেইন। তারপরে হচ্ছে ধরেন যারা পার্টিকুলার বিদেশি ইনভেস্টার, তারা কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট করার পরেই তো তারা চাবে তাদের
প্রফিট সেটাকে দেশের বাইরে লিগালি ওয়েতে যখন ডিভিডেন্ড হবে সেটাকে বাইরে নিয়ে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাইড থেকে বেশ কিছু কমপ্লিকেশন আছে। তো এই সবগুলো মিলিয়ে কিন্তু কোনো একটা বিদেশি ইনভেস্টারের জন্য বাংলাদেশ কিন্তু এখনও আসলে খুব অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন না। বাট আমি আবার এটাও মনে করি যে বিদেশি ইনভেস্টমেন্ট আসলেই যে আমাদের দেশের কর্মসংস্থান সলভ হয়ে যাবে তা না, কারণ নর্মালি দেখবেন আপনি বিদেশি ইনভেস্টমেন্ট যেগুলো আসে সেগুলো একটু বড় ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যবসাতে ইনভেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি মানে কর্মসংস্থান ওভাবে অত বড় তৈরি সোফার হয়নি। সে ফর এক্সাম্পল আমাদের তো টেলিকমে হয়েছে বা কিছু জায়গায় সে লাইক হোন্ডা কোম্পানিতে হয়েছে, তো সেখানে যে অনেক বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তা কিন্তু না। বাট যেগুলো একটু কর্মসংস্থানগত জায়গাতে, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেখানে প্রচুর কর্মসংস্থান হয়, বা ইভেন আইটিতে প্রচুর কর্মসংস্থান হয়, সেখানে কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে খুব একটা হয়নি। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমাদের সরকারকেও আসলে টার্গেট করতে হবে যে বিদেশি ইনভেস্টমেন্ট আমি সেগুলিকেই প্রায়োরিটি দিয়ে ইনভাইট করব, বা তাদেরকে জন্য আলাদা করে আমি ফ্যাসিলিটি করব যেগুলোতে আসলে কর্মসংস্থান তৈরি হয়। কারণ আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অফকোর্স গ্রোথ তো হতেই হবে যদি আমাদের জেনারেল একটা এমপ্লয়মেন্ট তৈরি করতে হয়, বাট আমাদের কিন্তু যেই জায়গাটাতে ফোকাস করতে হবে সেই জায়গাটা হচ্ছে আমাদের পার্টিকুলার যেটা বললাম যে শিক্ষিত বেকারের যে সমস্যাটা, সেই সেক্টরগুলিতে যায় যে সকল ইনভেস্টমেন্ট লোকাল হোক বিদেশি হোক সেগুলিকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। তো সেই ব্যাপারটা আসলে আমাদের মনে হয় সামনে দেখা দরকার। আপনি একটা খুব মানে আমার কাছে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, কিন্তু আমি আপনার কাছ থেকে এই অভিজ্ঞতার থেকে জানতে চাই। সেটা হচ্ছে আপনি গার্মেন্টস সেক্টরের কথা বলছিলেন। আমাদের বিভিন্ন সময় আমাদের সরকারও যখন কর্মসংস্থানের কথা বলেন তারা গার্মেন্টস সেক্টরটাকে নিয়ে খুব প্রাউড ফিল করেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে গার্মেন্টস সেক্টরে অনেক বেশি কর্মসংস্থান হয়। আই এগ্রি উইথ দ্যাম। কিন্তু আমি এটাও দেখেছি যে যারা এই মুহূর্তে আপনি ফ্রেশ গ্র্যাজুয়েটদের কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, এই রপ্তানি খাতে কিন্তু এখনও কোয়ালিটি হিউম্যান রিসোর্সের একটা বড় অভাব রয়েছে। এটা যখনই উদ্যোক্তারা আসেন তারা এটা আমাদেরকে বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা খুব ভালো ছেলে মেয়েদেরকে পান না, অথবা ছেলেমেয়েরা এই পার্টিকুলার ফ্যাক্টরি বেসড সেট আপগুলোতে যেতে চায় না, তারা সবাই ডেস্কে বসে কাজ করতে চায়। এটা এক ধরনের পার্সপেক্টিভ। অর্থাৎ আমরা আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাতে চাকরি তৈরির ক্ষেত্রে আসলে গুণগত পরিবর্তন আনতে পারলাম কিনা এক। আরেকটা হচ্ছে সবাই একটু ডিজিটাল বা একটু নতুন ধরনের যে প্রযুক্তির প্রতিষ্ঠান বা নতুন ধরনের ইনোভেটিভ কোম্পানিগুলো, এগুলোতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা হচ্ছে ওইসব প্রতিষ্ঠানে চাকরি করতে চায়। এই ধারাটা আমরা তৈরি করতে পারছি কিনা, এটি আমি বলছি কারণ আপনি আইটি সেক্টরের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আপনার অবজারভেশন কি বলে? আমি আপনার সাথে পরিপূর্ণভাবে একমত। আমাদের একটা বড়, আমি বলবো একটা সোশ্যাল একটা প্রবলেম আসলে, যে আমাদের যারা পার্টিকুলার ইয়াং জেনারেশন, তারা যে রিয়েল ভ্যালু অ্যাডেড যে কাজগুলো যেটা বললাম, বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন গার্মেন্টস। ইভেন হয়তো দেখা যাবে যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ হয়তো অলরেডি, চায়না কিন্তু ট্রাম্প ট্যারিফের জন্য পিছিয়ে আসছে, বাংলাদেশ হয়তো খুব তাড়াতাড়ি হয়তো পৃথিবীর ওয়ার্ল্ডের নাম্বার 1 গার্মেন্টস এক্সপোর্টারও হয়ে যেতে পারে, ভিয়েতনামকে টপকে। তো এখন এরকম একটা সিচুয়েশনে আমরা এখনও দেখছি যে আমাদের যারা ইয়াং জেনারেশন, আমাদের যারা ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করছে, তারা এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছে না। তারা দেখা যাচ্ছে যে সবাই তো একটা জানি যে একটা ফ্যাসিনেশন আছে গভর্নমেন্ট জবের প্রতি, বিসিএস, আবার হয়তো অনেকে ব্যাংকে চাকরি করতে চায়, কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু টিকেই আছে আমাদের এই গার্মেন্টস বা এই টাইপের ইন্ডাস্ট্রির উপরে। তো সেই জায়গাটাতে আসলে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমাদের যারা এন্টারপ্রেনার আছেন, আমাদের এত বড় একটা সেক্টরে যারা এন্টারপ্রেনার আছেন, তারাও হয়তো তাদের কর্ম পরিবেশ বলি বা সব কিছু এনাফ অ্যাট্রাকটিভ করতে পারিনি এই জেনারেশনের কাছে, ইয়াংদের কাছে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের একটা সোসাইটাল একটা ইস্যু আছে আমাদের ক্ষেত্রে, একটু কালচারাল ব্যাপার আছে, যে আমরা আসলে শুধুমাত্র খুব এসি অফিসে সুন্দর পরিবেশে একটা, আমি ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমাকে ওই জায়গায় দিয়ে কাজ করতে হবে। বাট বিশাল বড় ইন্ডাস্ট্রিতে যে আমি ফ্যাক্টরি ফ্লোরেও যে আসলে কাজ করার অনেক অপরচুনিটি আছে, অনেক এক্সপার্টিস এখানে দরকার, সেটা কিন্তু আমরা অনেকে দেখিনি। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গার্মেন্টস কোম্পানিগুলো বা অনেক টেক্সটাইল কোম্পানি বিদেশ থেকে আসলে প্রফেশনাল হায়ার করে নিয়ে আসছে, এবং ওরা কিন্তু প্রচুর বেতন পাচ্ছে। কারো বেতনই আসলে 5-10 লাখ টাকার কম না, যারা বিদেশ থেকে আসছে, আপনি ভারত থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে, অন্যান্য কান্ট্রি থেকে আসছে। কিন্তু এই কাজগুলি কিন্তু আবার আমাদের নিজস্ব গ্র্যাজুয়েটরা করতে চাচ্ছে না, তাদের একটা আগ্রহ না। তো সেই জায়গায় একটা গ্যাপ আছে। আমি মনে করি আসলে এটা এন্টারপ্রেনারদেরকেও আসলে, মালিক যারা আছে তাদেরকেও
এটা এগিয়ে আসতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কালচার এবং ইভেন আমি মনে করি ইউনিভার্সিটিগুলোকে আসলে এটা সামনে নিয়ে আসতে হবে যে ইউনিভার্সিটিগুলো তাদের স্টুডেন্টদেরকে বোঝাতে হবে যে দেখো এই একটা ব্যাংকের জব থেকে যত ভ্যালু অ্যাড হয় তার থেকে অনেক বেশি কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং জবে হবে এবং এক্ষেত্রে একটা ব্যাপার আছে, স্কিলের ব্যাপার আছে। আমাদের ইউনিভার্সিটি যে পড়াশোনা করা হয় সেখানে কিন্তু একেবারেই টেকনিক্যাল বা ভোকেশনাল জায়গাগুলোতে যেগুলোকে ব্যবহারিক অ্যাপ্লাইড স্কিল যেগুলো সেগুলোতে কিন্তু পড়ানো হয় না। সে দেখা যাবে একটা ছেলে বা মেয়ে একটা নর্মাল বিবিএ পাস করছে, এখন একটা গার্মেন্টস তাকে আসলে চাকরি দিয়েও তার থেকে জেনারেল কোনো সাবজেক্টের চাকরি দিয়ে মানে তার কোনো কাজ নাই, তাকে একটু স্পেশালাইজ কাজ করতে হবে একটু তাকে। যেমন সে ফর এক্সাম্পল একটা বড় এরিয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু গার্মেন্টসরা প্রচুর লোক খুঁজছে, তারা পাচ্ছে না। তো সেই জায়গাগুলিতে আসলে আমাদের কারিকুলামের জায়গা থেকেও ইউনিভার্সিটির জায়গা থেকেও চেঞ্জ করতে হবে, মালিকদের বা ম্যানেজমেন্টদেরকেও একটু এগিয়ে আসতে হবে কর্ম পরিবেশ তৈরি করার জন্য এবং সর্বোপরি আমাদের যারা জেনারেশন বা ইনক্লুডিং আমাদের তাদের প্যারেন্টস তাদেরকেও আসলে এনকারেজ করতে হবে যাতে তাদের ছেলেমেয়েরা এই সব ফ্যাক্টরিতে যে এটাকে লিড করতে পারে। আমি একটা প্রশ্ন এটা পরে করবো ভেবেছিলাম, কিন্তু এটা আমি করে ফেলি কারণ আমার প্রসঙ্গটা চলে এসেছে। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে আমাদের কারিকুলাম বা এডুকেশনের একটা বিশাল ফারাক। এটা আমি যখন পড়াশোনা করেছি তখনও শুনেছি, এখনও আমি শুনি যে এই ফারাকটা কোনোভাবেই কমছে না। আপনার কাছে কেন মনে হয়? আমরা যখন নিজেরা পড়াশোনা করেছি সবসময় বিদেশি কোম্পানির এক্সাম্পল দেওয়া হয়েছে, দেশি কোম্পানিগুলোর এক্সাম্পল আমরা কখনো দেখিনি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের উদ্যোক্তারা যে ধরনের ওয়ার্কফোর্স খোঁজেন সেটা আমাদের ইউনিভার্সিটিগুলো তাদের সিলেবাসে বা কারিকুলামে কখনোই রাখে না। এই গ্যাপটা আসলে কেন তৈরি হয়ে গেল? এটা কি মনিটর করার জন্য কেউ ছিল না? ইন্ডাস্ট্রির ছেলেমেয়ে মানে এডুকেশন ইনস্টিটিউশনের ছেলেমেয়েগুলোই তো ইন্ডাস্ট্রিতে আসছে। ইন্ডাস্ট্রির কি এখন আসলে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর সাথে যোগাযোগ বাড়ানো উচিত, নাকি আসলে অন্য কোনো উপায় দরকার? কারণ অনেকেই আছে বিদেশ থেকে লোক নিয়ে আসছে আপনি বলছেন, আবার অনেকে হচ্ছে চাকরি না পেয়ে বিদেশ চলে যাচ্ছে, এমন ঘটনাও ঘটছে। আমরা কি করব? দেখেন, এই প্রবলেমটাও কিন্তু অনেক পুরান প্রবলেম এবং এটা আমরা গত 20-30 বছর ধরেই বলছি। ইউনিভার্সিটি থেকে যখন আমরা যাই ইউনিভার্সিটি টিচারদেরকে, ওনারা তখন বলে যে দেখেন আমার এখানে যারা পাশ করছে তারা যে সবাই লোকালি কাজ করবে তা তো না, আমাদের এখানে অনেকে আছে যারা একাডেমিক্যালি তারা বিদেশে পড়তে যাবে বা তারা হয়তো টিচার হবে। তো তার জন্য তো আসলে আমাদের ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ রক্ষা করার কথা না। এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক ইউনিভার্সিটিরও একটা দায়িত্ব আছে যে তাদের থেকে যারা পাশ করছে গ্র্যাজুয়েট হচ্ছে তাদের যদি 50-60% বেকার থাকে, এটা আসলে ইউনিভার্সিটির একটা ব্যর্থতা। তাদেরকে কিন্তু আসলে বোধ বাইরের মার্কেটে, একাডেমিক মার্কেটে এবং লোকাল মার্কেটে তাদের গ্র্যাজুয়েটদের জন্য অপরচুনিটি তৈরি করতে হবে। কারণ ধরেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি তো আছেই, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ছেলে বা মেয়ে থেকে 15-20 লাখ টাকা তারা ইনকাম করছে, কিন্তু তাদের যদি তারা এর দায়িত্ব যদি না নেয় যে এর মানে 20 লাখ টাকা খরচ করার পরে যদি সে বেকার থাকে, তাহলে তো দিস ইজ নট এ গুড প্রোডাক্ট। সো এই জায়গাটাতে ইন্ডাস্ট্রি রেসপন্সিবিলিটি হতে হবে এবং আমি মনে করি যদি ইন্ডাস্ট্রি রেসপন্সিবিলিটি নিজের থেকে না হয়, যে সরকারের যেহেতু ইউনিভার্সিটির একটা লাইসেন্সের আন্ডারে চলে, ইউজিসি একটা ইউনিভার্সিটিকে লাইসেন্স দিচ্ছে, পার্টিকুলার যদি প্রাইভেট ইউনিভার্সিটি যদি বলি, এখানে ইউজিসিরও একটা রেসপন্সিবিলিটি নিতে হবে বা তাকে এনফোর্স করতে হবে যে প্রতিটা ইউনিভার্সিটির একটা টার্গেট দিতে হবে যে তার মিনিমাম হয়তো 80 বা 90% ছেলে বা মেয়ের যাতে 1 বছরের মধ্যে পাশ করে 1 বছরের মধ্যে চাকরি হয়। তখন দেখা যাবে যে ইউনিভার্সিটি বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে এসে তাদের যদি কোনো গ্যাপ থাকে তাদের সাথে এই গ্যাপটা মানে ফিল আপ করার চেষ্টা করবে। যেমন একটা খুব ইজি একটা ব্যাপার, যেমন আপনি দেখবেন বিদেশি যে কোনো ইউনিভার্সিটিতে প্রচুর ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে গেস্ট লেকচারার হিসেবে রেগুলার তাদেরকে ক্লাস নেওয়ানো হয়। এটা মেইন কারণটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে সেটা সম্পর্কে স্টুডেন্টদেরকে প্রাত্যহিক একটা ধারণা দেওয়া, প্র্যাকটিক্যাল ধারণা দেওয়া। কিন্তু বাংলাদেশে দেখবেন খুব কম ইউনিভার্সিটিতেই আসলে ইন্ডাস্ট্রির কোনো মানে লোকজনকে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়া হয় এবং ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু খুব মানে আগ্রহ সহকারে এটা করবে যদি তাদেরকে ইনভাইট করা হয়। তো সেই জিনিসটা আসলে স্ট্রাকচারালি করতে হবে। ইউজিসিও বলতে পারে যে কোনো একটা কোর্সের মিনিমাম 20-30% লেকচার দিতে হবে সরাসরি ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স লোকজনকে। তো এরকম কিছু স্ট্রাকচারাল চেঞ্জ বলি বা রিফর্ম বলি আমাদের কিন্তু পড়াশোনার মধ্যেও করতে হবে। শুধু কারিকুলাম অ্যাডজাস্ট করা ইজ নট গোয়িং টু বি গুড এনাফ। এখানে ইউনিভার্সিটি বা কলেজগুলোকেও মাথায় রাখতে হবে যে ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি তার ছেলে বা মেয়েটাকে যাতে চাকরির বাজারে তারা কোয়ালিফাই করতে পারে।